আরব বসন্ত পৃথিবীর ইতিহাসে একটা খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়। মধ্যপ্রাচ্য এবং আফ্রিকার দেশগুলোতে এভাবে বিক্ষোভ হবে এবং বিক্ষোভে কোনো কোনো শাসকের ক্ষমতার মসনদ তছনছ হয়ে যাবে, এটা আসলে অনেকে ভাবতেও পারেননি। কিন্তু শেষ পর্যন্ত আমরা সেটাই করতে দেখেছিলাম। শুরুটা হয়েছিল 2010 সালে তিউনিসিয়ায়। দুর্নীতির প্রতিবাদ করতে গিয়ে একজন কৃষক তার গায়ে আগুন ধরিয়ে দেন এবং পরে ওই বিক্ষোভ ছড়িয়ে পড়ে মধ্যপ্রাচ্য এবং আফ্রিকার দেশে দেশে। এবং এটা আসলে ওই অঞ্চলের ইতিহাসে একটা বিরল ঘটনা, কারণ আরবের কোনো দেশে এভাবে বিক্ষোভ হবে এটা তো আসলে ভাবা যায়নি। বিশ্ব মিডিয়া ওই বিক্ষোভের নাম দিয়েছিল আরব বসন্ত। মিশর, আমাদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন কিংবা বাইবেল, বিভিন্ন গ্রন্থে বারবার ওই অঞ্চলের কথা এসেছে। মিশরের যেটা আমরা ইতিহাসের দিকে তাকালে দেখতে পারি যে এটি দীর্ঘদিন ধরে স্বৈরশাসকরা শাসন করেছেন এবং হোসনি মোবারক আমরা যেটা দেখেছিলাম যে অত্যন্ত দীর্ঘ সময় ধরে সেখানে ক্ষমতায় ছিলেন। আরব বসন্তের ঢেউ এসে লাগে হোসনি মোবারকের গায়ে। বিক্ষোভের মুখে ক্ষমতা ছেড়ে দিতে বাধ্য হন তিনি। আর সেখানেই গণতান্ত্রিকভাবে নির্বাচনে প্রথমবারের মতো নির্বাচিত হন মোহাম্মদ মুরসি। কিন্তু তার শেষটা ভালো হয়নি। আমরা সবাই সেটা জানি যে এক পর্যায়ে গণবিক্ষোভ এবং ষড়যন্ত্র তত্ত্ব নানা কারণে সেনাবাহিনী তাকে ক্ষমতাচ্যুত করে দেয় এবং 2019 সালে কারাগারেই মারা যান তিনি। যেটা প্রশ্ন উঠেছে যে তাহলে আরব বসন্তের কি বিয়োগান্তক নায়ক, ট্র্যাজিক হিরো মোহাম্মদ মুরসি? আজকের আলোচনা এটা বলে রাখা দরকার যে এটা বিবিসির একটি প্রতিবেদনের থেকেই মোটামুটি বেশিরভাগ তথ্য নিয়ে আমরা এই আলোচনা করব। বিবিসির প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। যেটা বলছিলাম শুরুতেই, আরব বসন্তের মাধ্যমে উত্থান হয়েছিল মোহাম্মদ মুরসির। এখন এটা বলে রাখা দরকার যে আরব বসন্ত আসলে সেই অর্থে শেষ পর্যন্ত সফল হয়নি। আমরা দেখেছি যে স্বৈর শাসকরা অত্যন্ত কঠোর এবং নির্মমভাবে সেই আন্দোলন দমন করেছে। এবং আরব বসন্ত নিয়ে একটা বই পড়ছিলাম আমি বেশ কয়েক বছর আগে, যে টুইটার অ্যান্ড টিয়ার গ্যাস। যে যেমনটা মনে করা হয় যে ফেসবুক বা টুইটারে আমরা যখন লিখি কোনো কিছু, আমরা অনেকটা আবেগী থাকি। বাস্তব যে অনেক সময় এর চেয়ে অনেক কঠিন হয়, বাস্তব এটা আমাদের অনেক সময় বুঝে আসে না। আমরা যখন সোশ্যাল মিডিয়ায় কোনো কিছু লিখি আমরা ভাবি যে আমরা কোনো একটা বড় আন্দোলন করে ফেলেছি। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া লিখেও মানুষকে অনেক মূল্য দিতে হয়। কেউ কারাগারে কাউকে কারাভোগ করতে হয়, কাউকে নির্যাতনের শিকার হতে হয়, হয়তো বা কাউকে জীবনও দিতে হয়। কিন্তু সোশ্যাল মিডিয়া এবং মাঠের আন্দোলন খুবই আলাদা দুটি বিষয়। সোশ্যাল মিডিয়াতে আপনি হয়তো ওইভাবে টিয়ার গ্যাসের মুখোমুখি হবেন না, গুলির মুখোমুখি হবেন না। আরব বসন্তে যেটা ঘটেছে যে এটা সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রচারণার পরে কিন্তু তারা যখন মাঠে নামলো সেখানে দেখলো তাদেরকে গুলির মুখে পড়তে হচ্ছে, তাদেরকে টিয়ার সেলের মুখে পড়তে হচ্ছে, এবং দুটা বাস্তবতা যে ভিন্ন এবং পুরো পরিস্থিতি যে আলাদা সেটাই আসলে প্রমাণ করেছিল আরব বসন্ত। এখন যাক, সেই আলোচনা দীর্ঘায়িত না করে আমরা মোহাম্মদ মুরসির আলোচনায় ফিরে যাই। মোহাম্মদ মুরসি ইসলামপন্থী ব্যক্তি ছিলেন, যেটা বলা হয় যে পলিটিক্যাল ইসলামের যে উত্থান, মুসলিম ব্রাদারহুড, এই মুসলিম ব্রাদারহুডের একজন শীর্ষ নেতা ছিলেন তিনি। কায়রোতে মিশরে পড়াশোনা শেষে তিনি যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন এবং সেখানে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। যুক্তরাষ্ট্র থেকে ফিরে এসে তিনি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে নিয়োগ পান। কিন্তু এই যে রাজনীতি তার মধ্যে যে ছিল, মুসলিম ব্রাদারহুডের রাজনীতিতে আবার জড়িয়ে পড়েন তিনি এবং এক পর্যায়ে তিনি ওই সংগঠনটির অন্যতম শীর্ষ নেতায় পরিণত হন। তো আমরা যেটা দেখি যে স্বতন্ত্রভাবে তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন শুরুতে, কারণ তখন মুসলিম ব্রাদারহুড নিষিদ্ধ ছিল হোসনি মোবারকের মিশরে। যখন আরব বসন্ত এলো, নির্বাচনের দরজা খুলে গেল এবং মুসলিম ব্রাদারহুড মুরসি নির্বাচনে অংশ নিয়ে জয়ী হন এবং আমরা যেটা জানি যে 2012 সালের দিকে তিনি প্রেসিডেন্ট হয়ে যান।
কিন্তু ওই যে ক্ষমতা আসলে খুব অদ্ভুত জিনিস। ক্ষমতা গ্রহণ চেয়ারে বসার পর মুরসি দেখলেন যে বাস্তবতা অত্যন্ত ভিন্ন। বেকারত্ব সংকট সহ নানা সংকট তাকে ঘিরে ধরে এবং এক পর্যায়ে আমরা দেখলাম আবার মুরসির বিরুদ্ধেও রাজপথে আন্দোলন শুরু হয়। আর এই পুরো পরিস্থিতিটা মানে সুযোগ হিসেবে গ্রহণ করে মিশরের সেনাবাহিনী এবং এখনকার যে মিশরের যে সরকার প্রধান সিসি, তিনি তখন ছিলেন সেনাবাহিনী প্রধান এবং আমরা দেখলাম যে এক পর্যায়ে সেনাবাহিনী মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করে। মুরসির সমর্থকরা রাজপথে নেমে এসেছিলেন। মুসলিম ব্রাদারহুডের কর্মী এবং আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে দিনের পর দিন সংঘর্ষ হয়েছে এবং মুসলিম ব্রাদারহুডের প্রায় সকল নেতাকে কারাবন্দী করা হয়েছিল। কারাবন্দী হয়েছিলেন মোহাম্মদ মুরসিও। 2019 সালে কারাগারে থাকা অবস্থাতেই মারা যান তিনি। এ কারণেই এই প্রশ্ন সবচেয়ে বেশি আলোচিত হয় যে মোহাম্মদ মুরসি কি ট্র্যাজিক হিরো, বিয়োগান্তক নায়ক আরব বসন্তের? তো আরেকটা কথা যেটা বলে রাখা দরকার যে কেন মোহাম্মদ মুরসি টিকতে পারলেন না, এটা আসলে খুব সহজ এবং জটিল প্রশ্ন। পৃথিবীতে একটা বৈচিত্র্যময় জায়গা, এখানে আপনি মানুষকে কোনো কিছু একদম নিশ্চিতভাবে কোনো বিশ্বাসী হতে দেখবেন না। যারা গণতন্ত্রের কথা বলে, যারা বলে যে ভোটাধিকারই সর্বোচ্চ ব্যাপার, কিন্তু অনেক দেশে দেখা যায় তারা গণতন্ত্রকে সেভাবে সমর্থন করে না। একজন বিশ্লেষক বলছিলেন, তুরস্কের একজন বিশ্লেষক, যে মুরসির পতনের পেছনে প্রধান কারণ হয়ে দাঁড়ায় তার বিশ্বাস। কারণ মুরসি যে পলিটিক্যাল ইসলামে বিশ্বাসী ছিলেন, এটা ভেতরে বাইরে বলা হচ্ছিল যে মুরসি একসময় মিশরকে পুরো ইসলামী দেশে পরিণত করবেন এবং এটাই আসলে তার জন্য কাল হয়ে যায়। মানে সারা বিশ্বের আন্তর্জাতিক শক্তিগুলো এবং মিশরের নানা ভেতরকার শক্তি, এদের সম্মিলিত প্রচেষ্টাতেই ক্ষমতাচ্যুত হন মোহাম্মদ মুরসি। কিন্তু ছিল যেটা বলছিলাম যে ক্ষমতা হারিয়েই যে তিনি নিজেকে রক্ষা করতে পেরেছিলেন সেটা নয়। তার বিরুদ্ধে একের পর এক মামলা হয়, কারাদণ্ড হয়, যে কারণে শেষ পর্যন্ত কারাগারেই মারা যান তিনি। সহজ সরল এবং সাধারণ জীবনযাপন করা একজন শিক্ষক, রাষ্ট্রপ্রধানও হয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তার যাত্রাটা সুখকর হয়নি। এটা আসলে বলাই যায় আরব বসন্তের ট্র্যাজিক হিরো মোহাম্মদ মুরসি।